অসাধারণ, বিধ্বংসী, দুর্দান্ত, ভয়ঙ্কর সঞ্জু এবং তিলকের পার্টনারশিপটা বর্ণনা করার জন্য ঠিক এই বিশেষণগুলোই ব্যবহার করা উচিত। অসাধারণ এবং দুর্দান্ত সঞ্জুর জন্য, ভয়ঙ্কর এবং বিধ্বংসী তিলক ভার্মার ইনিংসটার জন্য। কি খেললেন দুজনে মিলে, কি খেললেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ভারতের টি-20 দলে বর্তমানে সেঞ্চুরির কম্পিটিশন চলছে, মানে কেউ না কেউ সেঞ্চুরি করবেনই। রোহিত, গিল, জয়সওয়াল, অভিষেক, ঋতুরাজ, সঞ্জু, তিলক কেউ না কেউ করবেন। কিন্তু এক্ষেত্রে দুজন দুজনকে ছাপিয়ে যেতে চাইলেন, মানে তুমি সেঞ্চুরি করলে আমিও করেই ছাড়বো। মারাত্মক, জাস্ট মারাত্মক। এবং ভারতীয় দল 297 পর এবার 283 রান তুলল। 297 পর অনেকে বলেছিলেন যে তো ঘরের মাঠে, এখানে তো আইপিএলেও রান ওঠে, তা আবার বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ নয়, সুতরাং ভারত বাইরে গিয়ে কোথাও পারবে না, বড় দলের বিপক্ষে পারবে না। আশা করি তারা বুঝতে পেরেছেন যে যে কোনো কন্ডিশনে, যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই ভারত কিন্তু এরকম রান করতে পারে। ভারত এই ম্যাচে জিতলো, সিরিজও জিতলো, এবং এই বছরের মতো ভারতের টি-20 অভিযান শেষ হলো। যাই হোক, তো চতুর্থ টি-20 ম্যাচে ভারতের পারফরমেন্স কেমন হলো সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা রইল আজকের এই ভিডিওতে। প্রথমেই আসি সঞ্জু স্যামসনের বাবার প্রসঙ্গে। এটা ক্রিকেটের মাঠের বাইরের ঘটনা, কিন্তু এটা ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। প্রথমত সঞ্জু স্যামসনের বাবা কি বলেছেন সেটা আগে জানা দরকার। তিনি কয়েকজন ক্রিকেটারের নাম তুলে এনেছেন, 4টে নাম তিনি বলেছেন, এবং বলছি আমি রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা। এবং এই 4টে নাম তুলে তিনি বলেছেন যে এরা ভারতীয় দলে সঞ্জু স্যামসনের সঙ্গে অবিচার করেছেন, মানে এদের জন্য সঞ্জু সুযোগ পাননি, এরকম টাইপের তিনি বলতে চেয়েছেন। ব্যাস, এরপর চারদিকে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, এবং স্বাভাবিক, তাই না? আপনি কোহলি, ধোনি, রোহিত তিনটে বড় নাম একসাথে উল্লেখ করেছেন, মানে এদের ফ্যান বেস তো আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে না, তাই না? তো শুরুতেই আমার এই সঞ্জু স্যামসনের বাবার উদ্দেশ্যে কয়েকটা কথা আছে, এবং রিকোয়েস্ট করি আমি কথা বলছি। আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি যুবরাজ সিং এর বাবা হওয়ার চেষ্টা করবেন না। যোগরাজ সিং, যিনি এরকম উদ্ভট কিছু মন্তব্য করে মানে কি মিডিয়াতে এসেছেন, তাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবার দেখুন, আপনি হয়তো এটা মানেন যে আপনার ছেলের প্রতি অবিচার হয়েছে। আমি যদি মেনেও নিই যে তার প্রতি অবিচার হয়েছে, আমি মেনে নিলাম যে সত্যি সঞ্জু স্যামসনের সাথে অবিচার হয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাই তো? এবং সেই সঞ্জু স্যামসন ভালো খেলছেন, সেঞ্চুরি করছেন, এবং এই মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলতে হবে। এমন নয় যে আপনার ছেলে অবসর নিয়ে নিয়েছে, আপনি অবসর নেওয়ার পর আপনার হতাশা ব্যক্ত করছেন মিডিয়াতে। না, আপনার ছেলে এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছে, নিয়মিত ভালো পারফর্ম করছে, এবং এই মুহূর্তে আপনার এই কথাগুলো বলতে হলো। এতে কি হবে জানেন? এতে এটাই হবে যে সঞ্জু স্যামসনের উপর এই কোহলি, রোহিত, ধোনি এদের ফ্যানরা বেশ কিছু ক্ষেত্রে রেগে যাবে, এবং কিছু ক্ষেত্রে সঞ্জু স্যামসন নিজেই হাসির খোরাক হয়ে উঠবেন। শেষ 5 ম্যাচে 3টে সেঞ্চুরি করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের মন্তব্যগুলো যখন উঠছে, তখন সঞ্জুর বাবাকে তো অবশ্যই অ্যাটাক করা হবে, উল্টে সঞ্জু স্যামসনের পারফরমেন্স নিয়েও প্রশ্ন তোলা হবে। এবং পরপর 2টো ম্যাচে 0 যখন করেছিলেন, তখন এটাই বলা হচ্ছিল যে দেখো বাবা অতিরিক্ত অ্যাটিটিউড দেখাচ্ছে, এদিকে ছেলে তো রান করতে পারে না। অথচ নর্মাল টাইমে যদি সঞ্জু 2টো 0 করতেন, এতটাও হয়তো কিছু বলা হতো না তাকে নিয়ে। সুতরাং আমার এটাই প্রশ্ন, যদি আপনি সত্যি মনে করেন যে সত্যি অবিচার হয়েছে, কিছু ক্ষেত্রে হয়তো দিন আর একটু বেশি সুযোগ ডিজার্ভ করতেন, ওই 2022 ওই সময় মোটামুটি ভালো খেলছিলেন, ঠিক আছে, আমি সব মেনে নিলাম, কিন্তু তার সত্ত্বেও এটা কি ঠিক সময় এই কথাগুলো বলার? আমি জানি না যে কি ভেবে সঞ্জু স্যামসনের বাবা এই মন্তব্যগুলো করলেন এবং মানে লাইমলাইটে আসতে চাইলেন, সিরিয়াসলি আমি জানি না। সুতরাং রিকোয়েস্ট হাত জোর করে যে আইডিয়াল বাবা হওয়ার জন্য আপনি সরফরাজ খানের বাবা হয়ে উঠুন বা মোহাম্মদ সিরাজের বাবা হয়ে উঠুন, এরকম হয়ে উঠুন। আপনাকে মিডিয়ার সামনে সেরকম বলে আপনার ছেলে কতটা ভালো সেটা প্রমাণ করতে হবে না, আপনার ছেলে এমনিই ভালো। যাই হোক, সঞ্জু, অভিষেক, তিলক, এই প্রথম মনে এমনটা দেখলাম যে কোহলি, রোহিত পরবর্তী যুগে ভারতের টপ অর্ডার 3জন ব্যাটারি একই সঙ্গে জ্বলে উঠলেন। এতদিন অভিষেক ব্যর্থ হলে সঞ্জু ভালো খেলছিলেন, সঞ্জু ব্যর্থ হলে অভিষেক ভালো খেলছিলেন, দুজনে ব্যর্থ হলে কেউই ভালো খেলতে পারছিলেন না। আজকে দেখলাম দুজনেই ভালো খেললেন, ভারত এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখালো। সঞ্জু 56 বলে 109 নট আউট, তিলক 47 বলে 120 নট আউট, এবং অভিষেক 18 বলে 36। তিনজনেই 200-র উপর, না অ্যাকচুয়ালি স্যামসনের 194, বাট ঠিক আছে, তিনজনেরই 200-র কাছাকাছি স্ট্রাইক রেট। তিনজনই ঠিক একই অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, একইভাবে গোটা ইনিংস জুড়ে ব্যাটিং করে গেছেন। হ্যাঁ, শুধুমাত্র এই দুজনেই যখন সেঞ্চুরি দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন একটু স্লোলি খেলেছেন, আমি মানছি,
কিন্তু কিছু ক্ষেত্রে এত দুর্দান্ত খেলার পর আপনার ওই দু একটা ডট, দু একটা সিঙ্গেল কনসিডার করা যেতেই পারে, আমি অন্তত করি। তিনজনেই একইভাবে ব্যাটিং করেছেন এবং এটা বুঝিয়ে দিলেন যে এভাবেই ভারতীয় দল ব্যাটিং করবে। রোহিত কোহলির পরবর্তী যুগে ঠিক এভাবেই ভারতীয় দল ব্যাটিং করবে। অনেকে এবার এক্ষেত্রে রোহিত কোহলিকে টেনে আনছেন, বলছেন চলো রোহিতের জায়গায় সঞ্জু স্যামসন আর কোহলির জায়গায় তিলক। বাট কারোর জায়গায় কেউ নয়, বরং যে জায়গাগুলো ফিল আপ করতে হবে সেই জায়গাতে তারা খেলছেন এবং খুবই ভালো খেলছেন। মানে এই যে 3 নম্বর পজিশনে তিলক ভার্মা যে খেললেন, বলা যেতেই পারে সূর্যকুমারের পরিবর্তে তিলককে পাঠানো হলো একরকম। সো এই 3 নম্বর জায়গাতে তিনি যে খেললেন পরপর দুটো ম্যাচে, শেষ দুটো ম্যাচে তাকে কেউ আউট করতে পারলেন না। এবং যেভাবে ব্যাটিং করেছেন তিলক ভার্মার এই ইনিংসটা আমার দেখা ভারতীয় ক্রিকেটারদের টি-20-তে অন্যতম শ্রেষ্ঠ ইনিংস আমার দেখা। তিলক ভার্মা সুইচ হিটে একদম আরামসে বলগুলো ছক্কা মারছেন, তারপর ফুল টস বল পড়েছে, স্পিনারের এগেনস্টে বেরিয়ে এসে যে ছক্কাগুলো মারছেন, স্লগ সুইপ, ওফ ওফ, কি কি শট এক একটা। তিলক ভার্মা কি খেলেছেন। সঞ্জু স্যামসনের এই 3টে সেঞ্চুরির কথাই যদি বলি, খুব ভালো, খুব ভালো ম্যাচিওর ইনিংস। কিন্তু তিলক ভার্মার ইনিংস, বিশেষ করে এই লাস্ট যে সেঞ্চুরিটা করলেন, ওটা বিধ্বংসী ছিল। হ্যাঁ, কিছু সুযোগ পেয়েছেন, কিছু মানে বল হাওয়ায় উঠে গেছে, ভাগ্য সাথে ছিল, কিন্তু এইরকম ইনিংস যখন কেউ খেলেন, ভাগ্য অবশ্যই সাথেই থাকে। সেরা সেরা, জাস্ট সেরা। অভিষেক শর্মা 18 বলে 36, তিনিও দারুণ শুরু করেছিলেন। শুরু থেকে বোঝা যাচ্ছিল যে ভারতের অ্যাপ্রোচ কি হতে চলেছে, এবং সঞ্জু তো ওইভাবেই খেলে চলেছেন। আমি ঠিক আগের ভিডিওতে এই কথা বলেছিলাম যে পরপর 2 শূন্য রানে আউট হয়েছেন, তো চলুন সঞ্জু স্যামসন এবার আবার সেই ফ্রাস্ট্রেশনটা ফিরিয়ে আনুন। যখন তিনি পরপর বাংলাদেশ সিরিজ আউট হচ্ছিলেন, তারপরে যে সেঞ্চুরিটা এসেছিল ওরকমই কিছু করে দেখান, এবং ঠিক তাই করে দেখালেন। সেঞ্চুরি সেঞ্চুরি 0-0 সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসে মনে এর আগে এরকম কখনো হয়নি যে টানা 5টা ইনিংসে এইরকম রান আমরা দেখতে পেয়েছি। সেঞ্চুরি সেঞ্চুরি ডাক ডাক সেঞ্চুরি। আপনাকে ইতিহাসের পাতা খুলতে হবে না, এরকম এটা একদমই রেয়ার ইনসিডেন্ট। দারুণ খেলেছেন সঞ্জু। ঠিক একই অ্যাপ্রোচ, শুরু থেকে নামো, চালিয়ে খেলো এবং নিজের মেন্টালিটি ঠিকঠাক রাখো যে কিভাবে খেলবে, বাকিটা হয়ে যাবে। তোমার ট্যালেন্ট আছে, বাকিটা হয়ে যাবে। তিলক ভার্মাও ঠিক তাই। এবং তিলক ভার্মার শর্ট সিলেকশন নিয়ে আমি জাস্ট মুগ্ধ। যেভাবে মারছিলেন, যেভাবে অ্যাটাক করছিলেন, আপনি খেয়াল করবেন ওই 90-এ পৌঁছানোর আগে পর্যন্ত এদের মধ্যে কিন্তু একটু ওই ব্যাপারটা কাজ করছিল না যে ঠিক আছে একটু এবার ধৈর্য ধরে খেলি, একটু এবার 2-3টে ডট বল খেলি। না, প্রত্যেকটা বলই তারা চালানোর জন্য খেলছিলেন। এবং কেন? কারণ টিম ম্যানেজমেন্ট থেকে এই ইনস্ট্রাকশনটা রয়েছে যে তোমরা ওভাবেই খেলবে, তোমরা যদি আউট হয়ে যাও তারপরে আমাদের প্লেয়াররা আছে, তারপরে আমাদের বাকি প্লেয়াররাও আছে এবং তারাও ঠিক একইভাবে খেলবে। হ্যাঁ, আমি আবারও বলছি 90-এর পর কি একটু যে তারা স্লো হয়ে গেলেন, ওটা কনসিডার করা যায়। ভাই, এত ভালো খেলার পর তো তুমি একটা সেঞ্চুরি ডিজার্ভ করো, তাই না? এবং দলের স্কোর যখন 250 উঠে গেছে, তখন তো অতিরিক্ত চাপ নেবার কিছু নেই। মোট 23টা ছক্কা ভারত মেরেছে, 23টা ছক্কা। এটা মনে হয় রেকর্ড একটা। 300 হলো না, মানে বারবারই এরকম জায়গা থেকে আমাদের একটু হতাশ হতে হচ্ছে, আবারও 300 হলো না, সেদিনকেও হলো না, আবারও হলো না। বাট আপনি বুঝতে পারছেন 283, মুখের কথা নয়, 283। অনেকে বলবেন সাউথ আফ্রিকার বোলিং ভালো ছিল না। দেখুন, মার্কো ইয়ান্স এবং জেরাল্ড কোয়েৎসি, আমি এই দুটো বোলারের নাম বলছি, এবং কেশব মাহারাজ। একটা টিমে যখন এই 3টে বোলার থাকেন যারা অবশ্যই যথেষ্ট ভালো কোয়ালিটির বোলার, তখন আপনি খুব বাজে বোলিং লাইনে ব্যাপারটা বলতে পারেন না। হ্যাঁ, রাবাডা নেই, এনগিডি নেই, তারপরে সামসি নেই, বা নরকিয়া নেই, এরাও ভালো, নান্দ্রে বার্গার এরাও ভালো, আমি মানছি, কিন্তু এরাও খারাপ নন। মার্কো ইয়ান্সেন কি বোলিং করেছেন, কোয়েৎসি একটু দিশাইন বোলিং করছিলেন বটে, বাট সেরা। মানে আমি ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি লাইভে ছিলাম এই ম্যাচ চলাকালীন গতকাল, সেই সময় যদি আমার রিয়াকশন দেখতে চান তাহলে ওই ভিডিওটাতে গিয়ে দেখুন। মানে আমি জাস্ট একটা ছক্কা হচ্ছে এবং আমি জাস্ট কি দেখছি, এই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা না, এটা হলো সবচেয়ে হেলদি একটা কম্পিটিশন। আপনার মনে হতে পারে যে আচ্ছা ও ভালো খেলছে, আমাকে বাদ পড়তে হবে, আমি জেলাস, এরকম নয়। এটা হেলদি কম্পিটিশন, এবং এটাই আমি আগের দিন বলেছিলাম, এটাও ঠিক এই ম্যাচের ক্ষেত্রে আমরা দেখলাম। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আর আর কি, এরপরে যখন ভারত বোলিং করতে এলো, সত্যি কথা বলতে সাউথ আফ্রিকাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হতো। শুরুতেই 4টে উইকেট, ওখানেই ম্যাচ শেষ হয়ে গেছে। এবং এক্ষেত্রে অর্শদীপ সিংয়েরও প্রশংসা করতে হয়, কি বোলিং করছেন। এই যে 11 জন খেলেছেন শেষ ম্যাচে, তার মধ্যে 10 জনই কোনো না কোনো দল পেয়ে গেছেন ইতিমধ্যে, রিটেন করে নিয়েছে। একমাত্র অর্শদীপকে রিটেন করেনি কোনো দল। এবং পাঞ্জাব করতে পারতো, করলে হয়তো হ্যাঁ 18 কোটি দিতে হতো। তখন হয়তো পাঞ্জাব মনে করেছে যে না, 18 কোটি আমরা অর্শদীপের জন্য দেবো না,
কিন্তু এই যে বোলিংটা করছেন তুলে নেবেন, 18 না হলে 15-16 কোটি অব্দি তো তুলে নেবেন। তাহলে আলাদাই। এরপরও চেষ্টা করেছিলেন ট্রিস্টান স্টাবস, মিলার, মার্কো ইয়ানসেন, কোয়েজি, কিন্তু 284 চেস করা মোটেই সহজ না। সুতরাং একটা ঘোরের মধ্যে ছিলাম ম্যাচ চলাকালীন, এবং ম্যাচটা শেষ হওয়ার পরও আমি জাস্ট ভাবছিলাম যে কি দেখলাম, কি হলো, কি করলো এটা ভারতীয় দল। গোটা বছর ধরে ভারতের টি-20 ক্রিকেটের পারফরমেন্স খুবই ভালো হয়েছে, শুধু দুটো হার, একটা জিম্বাবুয়ের সঙ্গে এবং আরেকটা এই সাউথ আফ্রিকার সঙ্গে এই সিরিজে। বাকি প্রত্যেকটা ম্যাচ জয়, টি-20 বিশ্বকাপ জয়। এই বছরটা ভারতের টি-20 ক্রিকেটের ইতিহাসে অন্যতম অন্যতম না শ্রেষ্ঠ। ভারত যখন প্রথম বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ জিতেছিল তখন তো আর সেরকম টি-20 ক্রিকেট চলই ছিল না। এটা একটা প্রপার টি-20 ক্রিকেটের বছর গেল ভারতের জন্য, এবং পারফরমেন্স দিনের শেষে খুবই ভালো হয়েছে সব মিলিয়ে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে সঞ্জু, তিলক, অভিষেক এরা কি নিজেদের জায়গা পুরোপুরি পাকাপোক্ত করে নিলেন? প্রথমত আপাতত টি-20 ম্যাচ নেই সেরকম। এরপর যখন আবার টি-20 সিরিজ শুরু হবে তখন আবার কিন্তু ফিরবেন আমাদের গিল, জয়সওয়াল, ঋতুরাজকে আমি ধরেই রাখলাম আপাতত, তিনিও আছেন, ঋষভ পান্ত। সুতরাং কোহলি, বিরাট অবসর নিয়েছেন মানে যে সব জায়গায় খালি হয়েছে এমনটা একদমই নয়। লড়াই হচ্ছে, এবং লড়াইটা কেমন হচ্ছে? এমন লড়াই হচ্ছে যে একটা ভালো ইনিংসে কিন্তু আরেকটা প্লেয়ারকে চাপে ফেলে দেবে, তারপরে সেই প্লেয়ারটা ফিরে এসে আবার একটা ভালো ইনিংস খেলবে, আবার তাকে চাপে ফেলে দেবে আগের ব্যাটারকে। এরকমই কম্পিটিশন দরকার যে কোনো দলে, এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে। সুতরাং চতুর্থ টি-20 ম্যাচ সম্পর্কে জাস্ট এটাই বলতে চাই, দুজনেই দুর্দান্ত, সঞ্জু এবং তিলক। তবে সঞ্জু স্যামসনের বাবার উদ্দেশ্যে এটা অনুরোধ যে আপনি প্লিজ থেমে যান, প্লিজ। এটা যেন না হয় যে আপনার এই মন্তব্যের চক্করে সঞ্জু স্যামসনকে লোকে আবারও অ্যাবিউজ হোক বা ট্রোল হোক, সমালোচনা হোক, সেটা যেন না করে। হ্যাঁ, সঞ্জু কিছু সুযোগ পেতে পারতেন, আবার কিছু ক্ষেত্রে সঞ্জুকে দলে নেওয়াও হয়েছে তার খারাপ পারফরমেন্স সত্ত্বেও। টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আগের ম্যাচে তিনি শূন্য করেছিলেন, তারপরে আইপিএলের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তাকে স্কোয়াডে রাখা হয়েছিল, ঠিক আছে। সো একটু ভালো খারাপ মিলিয়েই চলে, এবং এটা যেহেতু ভারতীয় দল, হয়তো কেউ বেশি সুযোগ পান, হয়তো কেউ কম সুযোগ পান, হয়তো সত্যি কেউ একটু অবিচারী হয়, কিন্তু তার মানে এই নয় যে যখন সেই প্লেয়ারটা ভালো খেলছে সেই প্লেয়ারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়ার সামনে সেরকম মন্তব্য করতে হবে। দ্যাটস ইট। সো বেস্ট অফ লাক ফিউচার টিম ইন্ডিয়া। কোহলি রোহিত যুগের পর ভারতীয় দল কতটা প্রস্তুত সেটা তো 26-এই জানতে পারবো, তবে সেই প্রস্তুতির শুরুটা যে খুবই ভালো মতন হয়েছে এমনটা কিন্তু আমরা বলতেই পারি।